বললাম ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হলো, যদি জামাই এসে শাশুড়ির বাচ্চা হয় তাহলে শ্বশুরের পালিও না শ্বশুরের কি দরকার ছিল? তোমরা জামাই দাদার সন্তান, কিন্তু একজনা পূর্ণব্রহ্মা সনাতন রাম, একজন লক্ষণ, একজন ঠাকুর লক্ষণ, একজনা ভরত আর একজনা শত্রুঘ্ন। তো ভালো, উনি সুন্দর বলেছেন, আপনারাও শুনে ধন্য হলেন, আমিও ধন্য না হয়ে পারছি না। আর কমিটি দাদাদেরকে একবার ধন্যবাদ দিই। সত্যি এই যে এত সুন্দর জুটি আপনারা এনেছেন, অম্বিকার সোমনাথ দাস, তাহলে সবার আগে ধন্যবাদ জানাই কাকে? আমার কমিটি দাদাদেরকে। তারপরে ধন্যবাদ জানাই আমার মাইকম্যান দাদাকে, সুন্দর সাউন্ড, যে সাউন্ডের দ্বারাই আপনারা ঘরে ঘরে বসে আছেন, সেই গান কিন্তু আমাদের এই মাঠের মধ্যে থেকে শ্রবণ করছেন, চোখে না দেখলেও। তারপর থেকে আমার তার আগে ধন্যবাদ জানাই আমার পাল্লাদারকে, নাকি বলছেন? আমি কয়েকটা কথা বলেছিলাম, সেই জন্য উনি বললেন, এবার আমাকেও জিজ্ঞাসা করেছেন, সেই কটা কথা আমাকেও বলতে হবে নাকি বাবা? হয়েছে কি, ধরুন একজন না চোর ধরতে গিয়েছে, চোর, তো ধরুন এবার চোর ধরতে গিয়েছে, তো বড়বাবু বলছে এক কাজ কর গা, তুই 5 কড়িকে ডেকে নিয়ে আয় গা, 5 কড়িকে ধরবি। একজনের নাম 5 কড়ি, খবর পেয়েছে, সে বউকে মারে ঠেঙায় আর গাঁজা খায়, বুঝতে পারছেন? 5 কড়িকে করি, তার নাম হচ্ছে 5 কড়ি। আপনাদের এখানে আছে নাকি? আচ্ছা, যদি থাকে কিন্তু ওনাকে বাদ দিয়ে বলছি। তবে 5 কড়িকে ধরতে গিয়েছে, যে বউ এসে বলছে এক কাজ করো, আমাকে ভাত দিচ্ছে না, খাবার দিচ্ছে না, তুই চলে যা। এবার দেখছে একটা মাতাল করেছে কি, সে এখন দুঢোক চুল্লু মাল খেয়ে এখন মনে করুন ওই নালাতে পড়ে আছে। এ গিয়ে রুলের বাড়িতে 2 বাড়ি বেরিয়ে বলে, তোর নাম কি? বললো স্যার আমার নাম হচ্ছে 2 কড়ি। বলো গাড়িতে ওঠ, তো কি আগে ভরি নাকি বলছে। কিছুক্ষণ পরে আবার একটুখানি গিয়ে আর এক ভদ্রলোক দেখছে সে তাস খেলাইছে, তাস খেলছে, এমন সময় তাকে 2 বাড়ি বেরিয়ে বলে, এত রাতে তাস খেলছিস কেন? এই তাস খেলা জুয়ো খেলা সমান, চ ওর, তোর নাম কি? বলো বাবু আমার নাম হচ্ছে 3 কড়ি। বলছে এই তো 3 কড়ি আর 2 কড়ি পেয়ে গিয়েছে 5 কড়ি, কাকে ধরি আর কাকে ছাড়ি, দুজনা কি ভরি নাকি বলছেন? দিয়ে একবার হাজির করে দিয়েছে। পরের দিন সকালবেলা বড়বাবু বলছে, 5 কড়িকে ধরে নিয়েছিস? বলে স্যার নিয়েছি। বলে কোথা? বলে ওই যে ভরা আছে লকাবে দেখুন। তা বলছে 5 কড়ি কই রে? বলে ওই যে। বলে তোমার নাম কি? বলে 2 কড়ি। বলে যা পালা, তোমার নাম কি? বললো 3 কড়ি। বলো 2 কড়ি আর 3 কড়ি 5 কড়ি। থেকে বলছে আমি তোমাকে বললাম যে 5 কড়িকে ধরিয়ে আনতে, একজনের নামই 5 কড়ি, আর তুমি দুজনকে ভরিয়ে নাম 2 কড়ি 3 কড়ি করে 5 কড়ি করিয়েছো। হ্যাঁ, তাহলে কমা পূর্ণচ্ছেদ জ্ঞান আছে? যাওয়ার সময় বলছে ঠাকুরতলায় প্রণাম করিয়েছি, করি নাকি আমরা বলছি মা এই ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করিয়ে দাও, নাকি বাবা? নাকি বলছেন? মানুষের বাচ্চা আমরা নই। নানুরে চণ্ডীদাস বলেছেন, সোনুরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বলছেন? তা বলছে মানুষ কি তোমরা হইতে পারো না? হ্যাঁ, হয়তো মানুষের চামড়া আছে, মানুষের মতো হাত পা, নখ, চোখ, কান, মুখ, দাঁত, শরীরে গঠন, কিন্তু মানুষের মধ্যেখানে মানুষের এখনো হুঁশ হয় নাই, নাকি বাবা? সেই কথাটা কাকে বলে? গুরুদেব যখন আসে বলে, গুরুদেব আপনাকে প্রণাম করছি, সাষ্টাঙ্গে প্রণাম করে বলে, গুরুদেব আপনি আশীর্বাদ করুন, আমার ছেলেটাকে যেন মানুষের মতনই মানুষ করতে পারি, নাকি বলছেন? তাহলে কোন মানুষ? এই মানুষ নয় রে ভাই, আর এক মানুষ আছে, এই মানুষ নিয়ে যায় সেই মানুষের কাছে। তাহলে মানুষ করেছে, বলো না, দেখবেন ভালো হাই র্যাঙ্কের চাকরিগুলো ছেলে মানুষ করেছে বটে বাবা, ধন্য, এত লেখাপড়া শিখে এত গুণী, এত মান, এত যশ, এত খ্যাতি, এই ছেলেই তো তৈরি করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই মানুষ আর এই মানুষ পার্থক্য নয়। হ্যাঁ, মানুষ হয়েছে, মানুষের পেটে মানুষ হয়, কিন্তু মানুষের হুঁশ রাখতে হয়। মানুষের মধ্যেখানে যার হুঁশ নাই সে মানুষ হবে না, আর যার মধ্যেখানে হুঁশ আছে সেইটাই মানুষ হবে, নাকি? তাহলে মান আর হুঁশ যার মধ্যে দুটোই আছে সেই হচ্ছে মানুষ, বুঝতে পেরেছেন? তাই আমি বেশি কথা বলবো না, সময় চলে যায়। আছেন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না
জীবন দানা পানি বিনাই আমি খেয়েছে তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে আর নয়নে চাই যে ময়না আর নয়নে চাই যে ময়না আমারও আলো ভালোবাসতে হয় না ময়না পাখি ও লোকরাজ ভালোবাসতে হয় না ময়না পাখি ও লোকরাজ ও দারে 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 না দাঁড়া না 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 দাঁড়ি রে না 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 কি বলবো জানেন আমার দাদু ভাই সুন্দরভাবে জলের মতো ঠান্ডা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে আমাকে বলছে তোমার লজ্জা লাগে না কেন আমরা কি করেছি কলিযুগে কে কারোর সঙ্গে কি জরিমানা দিয়েছে নাকি তাই যে লজ্জা লাগবে লজ্জা যদি থাকতে হয় তোমাদের থাকা ভালো তোমাদের যুগে নাকি বলতো বাবা রে ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে বকন গরুর গোবর খাইতো কি বকন গরুর গোবর খাইতো পুকুরে ডুব দিত আর কলা বোর মতো ছান টানতো যারা বেশি স্নান করে তারাই দেখবেন ওই ছানের ফাঁকে বান মেরে দেয় মা সেই জন্যই তো আমাদের বর্তমানে এখন পরিবর্তন হয়ে গিয়েছে কলিযুগ বেটার বিয়ে হয়েছে মা বরযাত্রী চলে যাচ্ছে নাকি আমাদের ভাসুর মানা আছে কি বলি আমরা পরিবর্তন করে দিয়েছি এটা বড়দা এটা মেজদা এটা ছোটদা এটা শেষদা নাকি বলছেন দাদা ভাসুর বলেছে খবরদার তুই আমার ছোট বোনের মতো মাথায় কাপড় দিবি না নাকি বলছেন বলে দাদা আপনি একবার কাজ করুন নানুরে বাজার যাবেন না কি বলে হ্যাঁ যাবো সঙ্গে সঙ্গে নানুরে বাজার যাবেন বলে হ্যাঁ যাবো বলে কেন বলে আমি একবার যেতাম দুটো একটুখানি কেনাকাটি ছিল আর এখনকার যা মোটর সাইকেল বইতে পারছেন তো মাথাটা মোটা পাড়া আর এই পিছন দিকটা সরু পাড়া নাকি বলছেন হ্যাঁ একেবারে ভাসুরের মোটর সাইকেলে চেপে ভাদর বউ চলিয়ে গেল এমন করে স্টার্ট দিয়ে দিল বাবারে বাজার ঘুরে চলে এলো কোনো আছে বকন গরুর গোবর খাওয়া আছে তাহলে এত ওদের যুগে মান ছিল তবু কিন্তু এই ছোঁয়া লাগলে সে নাকি পুকুরে ডুব দিত আর ভাসুরে কাপড় ধরে টেনেছে তাতে মান যায় নাই নাকি বলছেন হ্যাঁ ভাসুরে কাপড় ধরে টেনেছে তাতে কোনো মান নাই কিন্তু ছোঁয়া লাগলে পুকুরে গিয়ে এরা ডুব দেয় তাই ভালো তোমার কাছে বলছি তোমার যুগ ভালো কিন্তু আমার কলিযুগের সঙ্গে তুলনা হবে না এই যে আমার বাড়ি এখান থেকে মোটামুটি ধরুন প্রায় ক কিলোমিটার হবে নাগরদা তাই প্রায় 60-65 হবে ধরুন মিনিমাম হবে বেশি হবে তো কম হবে না বেশি তা আমার যদি মনে করুন এখানে গান করতে আসতাম তাহলে কতদিন আগে আসতে হতো 2 দিন আগে হাঁটতে হইতো এসে হেঁটে আসার পর আমি যদি এখানে গান দিতাম তাহলে আমারও কুটকুটুনি মরতো পায়েরও কুটকুটুনি মরতো না কি বলছেন মরতো না আগেকার যুগে কবিয়ালরা তাই করেছে আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ তো ওনাকে আমি দেখি নাই চোখে তো আমার গুরুদেবের মুখে শুনেছি বলে বাবা রে আমার গুরুদেবের সঙ্গে যখন গান করতে গিয়েছি 2 দিন আগে কম্বল বাঁধতে হইতো একটা ঘটি নিতে হইতো সেই ঘটিতে জল নিতে হইতো তাহলে 4 দিন আগে বেরিয়েছি বাড়ি থেকে হাঁটতে গিয়েছি একদিন গান করেছি পরের দিন রেস্ট নিয়েছি আবার কিন্তু আবার মনে করুন চলে এসেছি নাকি দেখবেন 22 তলা যদি কেউ আমাদের বর্ধমানে যান হসপিটালে নার্সিং হোমে যদি একবার উঠতে হয় তাহলে লিফটে যেখানে সুইচ টিপেন সেইখানেই হয়ে যাবে কি আমাদের গলিতে আর যদি ও হেঁটে হেঁটে যায় কারো যদি হাঁপানি রোগ না থাকে আরও তো হাঁপানি বেরিয়ে যাবে না কি বলছেন হ্যাঁ হাঁপাবে না কি গো আমার যুগের সঙ্গে তুমি তুলনা করছো আমার যুগের সঙ্গে তুলনা করুন ওই যে তুমি মোবাইলে ভরেছো ওই যে দেখো মোবাইলে কত ছবি দেখছো দেখেছো এই মোবাইলটা কার যুগের এটা আমার যুগের এটা আমার কল্লিতে কত সুবিধা হয়েছে যেখানে ফোন করে দিচ্ছে দাদা ফোন পে গুগল পে ক্যাশ পে না কি গো সব চলছে কিন্তু ওর যুগে ছিল ফোন ছিল টাইম আমাকে কমিটি বলেছে 1 ঘন্টা 20 মিনিট করে পালা করতে প্রথমটা আমি দিলাম একটুখানি তারপর দ্বিতীয় বেলা আবার 1.5 ঘন্টা করতে হবে নাহলে ছাড়বে না তাহলে আমার ঘড়িটা দেখবো মোবাইলে টাইমটা দেখবো আমার টাইম যতটা হবে পুজিয়ে দিয়ে আমি চলে যাব আর ওদের যুগে টাইম কেমন ছিল 1 2 3 4 করে পা মাপতো না অত মৎস্যদি কেন তলাকার মাল তলায় পড়ে থাকো বেশি উপর ওঠার চেষ্টা করো না তুমি জানো তো ঠিক হ্যাঁ বেশি খুঁড়িয়ে বড় হইতে যাইও না এই খুঁড়িয়ে বড় হতে গেলে পরে ভালো লাগে না তাই কি বলছি জানেন
ওরে জলে থাকলে ধরা সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। দাদু ভায়া গো, ভায়া গো, ও গো ভায়া গো, ভায়া গো, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওমা, গাধা কখনো ঘোড়া হয়েছে না ঘোড়া কখনো গাধা হয়েছে? এই দেখুন, ওনার বাড়ি মুর্শিদাবাদ জেলায় আর আমার বাড়ি বর্ধমান জেলায়। আর জেলা নিয়ে তো গান নয় যে বর্ধমান জেলার প্রশ্ন করবো আর ওই মুর্শিদাবাদের প্রশ্ন করবো, তা হবে না। আগেকার লোকের ভাষাটা কি ছিল? জামাই দাদা নাকি গো? ভালো আছেন তো? ঠিক আছে। জামাই দাদা, আর আমাদের এখন কি হয়েছে বর্তমানে জামাই বাবু। আর ছোট করে মায়েরা জিজু নাকি বলছেন? হ্যাঁ কি? হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন। এর যা ভাবধারা, এর যা কথার ধারা, মনে হচ্ছে বাবারে ওই সে মাল পালিয়েছে। উঁচি এই যে ময়ূর পক্ষে ধুতিটা পরিয়েছে, ওটা কার? এটা আমার তো। ওর ধুতি ছিল, ওর একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে গেল নাকি বলছেন? হ্যাঁ, 60 বছরের ঘাটের মরা আর 9 বছরের একটা নাবালিকা মেয়ে, তার সঙ্গে বিয়ে দিত। যে স্বামী যাই মরিয়ে যেত আর ঢাক ঢোলে পিটিয়ে চিতায় তুলে দিত, দিয়ে পুড়িয়ে বেগুন পোড়া করে ছেড়ে দিত নাকি বলছেন? কিন্তু আমার যুগে সেটা হবে না। আমার পরিবর্তন এসেছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছেন, করেন না বাবা? আর বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দিয়েছে। বাংলার বুকে যদি একটা নারী, কোনো যদি পুরুষ তার 2 বা 2 বার বিবাহ করে, তাহলে একটা নারীও তার অধিকার আছে মানুষের মতো মানুষ হয়ে বাঁচা, সেও সংসার করতে পারে। বাবারে বাবারে, আপনাদের কাছে যা বলছে, ও একাই গান করতে এসেছে আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে চলে এসেছি না কি বলছেন? হ্যাঁ, ভুবন বাধ্য করার মতো মনে মনে ভাবছে কাঁচা বাদাম চলছে নাকি? ওসব চলবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো আমার কলিকাল, এই কলিকালের মধ্যেখানে মানুষের কত সুন্দর মুহূর্ত হয়েছে যেটা তুমি জানো না। আগেকার দিনে কবি গান হতো বাঁশতলায়, তালতলায়, বেলতলায়, অশ্লীলতা ছিল, ভাষা খারাপ ছিল। আর এখনকার সেই কবি গানটা কোথা পরিবর্তন হয়েছে বাবা? কোথা বড় বড় মঞ্চে, মধুসূদন মঞ্চ কি বলছেন? হ্যাঁ কি গো, কত সুন্দর। এই যে এত সুন্দর টেজ করেছে, ওর যুগে টেজ ছিল, মাইক ছিল, এত সুন্দর মাইক্রোফোন ছিল? ছিল কিছুই ছিল না, খালি গলাতে এ গান গাইতে হইতো নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো। সেই জন্য বলছি, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 খুঁজে এনে দাও। 14 মানে বোঝেন তো? জয় ঢাকা 14 হয় না? জয় ঢাকা 14। তা বলছে বেশ বাবু দেখি কোথা পাবো। বলে আমার এত বড় শহর কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর বাজারে আমার 14 পাওয়া যাবে না? বলে দেখি একটু ঘুরে আসি। তো দেখছে এক ভদ্রলোক এইরকমই মুর্শিদাবাদ বাড়ি, এইরকমই একটি ওনার মতনই। দেখবেন মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা হয়, বর্ধমানের ভাষা আলাদা, বীরভূমের ভাষা আলাদা। সকালবেলায় এক ভদ্রলোক এক ঝুড়ি সুতো নিয়ে এসে বলছে, আমাদের বর্ধমানে বলে সুতো, নদিয়ায় বলে সুতা, আর মুর্শিদাবাদে সুতে। বুঝতে পারছেন তো? ভাষাটা একটু আলাদা হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ও করেছে কি তেমনি ধারা গোপাল ভাঁড় সাথে সাথে গিয়ে দেখছে কোথায় 14 আছে। এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তো একে তখন জিজ্ঞাসা করছে, ভাই এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? বলছে আর বললেন না দাদা,
এই গাধাটা তো মেয়ে ছেলে 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য ওই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি। আচ্ছা ও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি বাবা হলো কত? 1 কুইন্টাল 20 কেজি। তাহলে এর কষ্টটা কমছে না বেশি বাড়ছে গো? আবার 10 কেজি বোচকা বুচকি আছে না, কি বলছেন? তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তো এ তখন বলছে আপনি চলুন। বলে কোথায় যাব? বলে রাজার কাছে আপনাকে পুরস্কার দেওয়া হয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও দড়িটা ধরে নিয়ে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকাল 10টার সময় যখন রাজা সিংহাসনে বসেছে, বলে গোপাল ভাঁড় 14 এনেছ? বলে বাবু এনেছি। বলে কই? বলে ওইখানে বাঁধা আছে। তা তখন দেখছি সেই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে সারা রাতই বসে আছে, আর দড়িটাকে ধরে নিয়ে চলে আসছে। রাজা মনে মনে ভাবছে আমি আর বিচার করি কি করব, এর মতো 14 লোক তো কেউ নাই রে। এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে তো বসেই আছে, সত্যি তো। তা বলছে গোপাল ভাঁড় তোমাকে আমি 3টে 14 আনতে বলেছিলাম, আর কই? বলো বাবু আমি হলাম আর এক 14। আমি যদি 14 না হতাম তাহলে 14 খইতে যেতাম। বলে 2টো হইল। বলে আর কই? বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বলছে নির্ভয় বল। বলছে আপনি হলেন মেন 14। আপনি যদি 14 না হইতেন তাহলে এই 14কে দিয়ে 14 খইতে পাঠাইতেন। কি বল? হ্যাঁ, তা আমার মনে হচ্ছে এই যে তুমি বলছো না আমার জামাই দাদার সন্তান চরুতে যজ্ঞ করেছিল, তাই তো ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইল। তাহলে কতটা বলছে বাবারে, জামাই যদি আমার MBS ডাক্তার হয়, ভালো আমার সার্জন হয়, তাহলে যদি তাকে চিকিৎসা করে যদি সন্তান হয় তাহলে ক্ষতিটা কি হয়েছে কেন? আর ডাক্তার নয় জামাই কি দেখাইতে হবে? আচ্ছা আপনারা বলুন, জামাই যদি ডাক্তার হয় সে যোগাযোগ করে দেয়, সে অপারেশন করবে? সে শাশুড়ি মায়ের চিকিৎসা করবে? সে অন্য ডাক্তারের হাতে তাকে দিয়ে দেবে। কি গো মা, হ্যাঁ কি না বলবেন? এই সে ভদ্রলোক কোথা গেল রে? সে দেখবে আমার শাশুড়ি জামাই লজ্জা করবে যে আমার শাশুড়িকে অপারেশন করাটা আমার উচিত হবে না, আর একটা ডাক্তারকে দেখাশোনা করতে বলবে আপনি এই পেশেন্টটা দেখুন, আমার নিজের ব্যক্তিগত ভালো করে দেখবেন। তাই বলে জামাই চিকিৎসা করবে না? করবে? তুমি কাকে বোঝাইছো? তুমি যতই বোঝাও আমি বুঝছি না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার কথা শুনে আমি ভিজবো না আর ভিজিও নাই। সেই জন্য বলছি জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানের ভয়ে লয় না রে, চুল কান হে। ওরে চুল কানের ভয় লয় না রে, চুল কানের ভয় লয় না। জলে থাকলে ঘোড়া হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলে এই, দাদুকে একবার বলবেন তো যে এইরকম একটু মাজাটা নড়িয়ে দেখাইতে। এইরকম গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢিলছে। কি দাদা, গোটা বডিটা নড়ছে? তুমি একবার দেখিয়ে দেবে ওই সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে মাজা নড়াইলে হবে না, সোজা হয়ে দাঁড়াবে। বলে দিলাম নাকি? ওরে জলে থাকে ঢোরা হয় না রাজা ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রাজা ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হইয়াছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার দাদু করবে একাদশী, ওই দেখ দাদু করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানায় না রে তেমন, ওরে তেমন মানা মানায় না রে তেমন মানা। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। মাঝে মাঝে চুলকানি রোগ হয় দেখবেন,
চুলকানি রোগটা খুব খারাপ রোগ জানেন তো, লোকজন মানামানি নেয়, খসখস করে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায় আর যে চুলকায় সেও আরাম পায়। এই চুলকাতে চুলকাতে যদি পরের বাচ্চা চুলকি দেয় তখন পাঁচজনের বাড়ি নাচন দেখায় নাকি বলছে মা। হ্যাঁ, তা আমার মনে মনে হচ্ছে দাদুর চুলকানি রোগ বাবা উঠে পড়িয়েছে, চুলকানি রোগ বাবা উঠে পড়েছে। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। তুমি যা বলিলে কথায় ওরে আমার কানে শোনা গেল, ভাবের ঘরে ভাব লাগাই বলবো কথা ভালো। আমার কাছে দাদু ভাই আগো প্রশ্ন দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়, বলো দেখি ওরে নাদনি তোর কাছে গাই, এই কলি যুগে ত্রিযুগ কেন বলে মহাশয়? তাই তো বাবা এই প্রশ্নটা করেছো তো নাকি, ত্রিযুগ ত্রিযুগ কেন বলো জানেন? ত্রিযুগটা কি? সৃষ্টির প্রারম্ভে তিনজন আছে আমাদের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই কলিযুগের মধ্যেখানে তারা আবির্ভূত হইল, বলল এই কলিযুগের মধ্যেখানে শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, ওই তিনটে দেবতা একসাথে মিলিত হয়েছিল। কখন? ওরে নাম যার অনুসুয়া, জানেন মহাশয়, বলছে সতী নারীকে বাই আছে দেখিবারে পাই, বলে অন্নপূর্ণা জগদ্ধাত্রী লক্ষ্মী ওরে সরস্বতী হলো, সাবিত্রী এরা নাকি অমনি সতী বলো, পাগল রে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভাবের কথাই আমি বাবাই আপনাদের জানাই, কি বলিব শোনো কথাই ওরে দাদু ভাই, তোমার কাছে কথাই আমি আজ বলে যাই। তাই অনুসূয়াই একদিন দেখো পরীক্ষা করিবার তরে, ব্রহ্মা বিষ্ণুকে মহেশ্বরকে দেখো বিচার করে শিশু বানিয়ে দিয়েছিল, জানেন মহাশয়। এবার এদিকেতে সাবিত্রী ছুটে চলে যায়, এদিকেতে দেখো আমার আদ্যাশক্তি মহামায়া যে ছুটে ছুটে চলে গেল, জানাই কথা এবে। এবার লক্ষ্মী এলো, ও বাবারে হাই রে মরি হাই, বলছে আমাদের স্বামীরা সব কোথায় গেল বলো আমার ঠাই। তখন তিনজনকে দোলনার মধ্যেখানে শিশু বানিয়ে অমনি বাবা শুয়ে রেখেছে, ওরে অমনি বাবা শুয়ে রেখেছে, আমি জানাই কথা সবার মাঝে। তাই ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, মহাদেব সংহারকর্তা, ভোলা পঞ্চানন, আর এ হচ্ছে পালন কর্তা। তাই তিনটে দেব একাকৃত হয়ে একসাথে মিলিত হয়েছিল বলে কলিযুগকে বলে ত্রিযুগ। বুঝতে পারছেন? তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, আমার কাছে কথা নাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। ওরে এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা, আমি আপনাদের জানা, আমি ভাবের ঘরে ভাব লাগাই, কথা তোমায় বলে যা, আমার কলিযুগকে বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। তিনি কি করলেন? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে
কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে না। আমি তোমাকে কথা দিলাম। সঙ্গে সঙ্গে সেদিন গৌর হরি বলেছিল, বিষ্ণুপ্রিয়া, আমি যদি একদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাই, তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 2 দিনের জন্য? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে যদি আমি সারা জন্মের জন্য তোমাকে ছেড়ে চলে যাই, তাতে কি কোনো ক্ষতি আছে? বলে না প্রভু। তবে যাওয়ার সময় একটা কাজ করো, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, গো আমার গৌর হরি। পায়ের খরম দিয়ে যেও। সেই জন্য দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যেখানে অদ্বৈত, শ্রীনিবাস, নিত্যানন্দ, গদাধর আর গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি বাবা? মাঝে মাঝে কেন? নিতাই ভজলে তবে কিন্তু গৌর পাওয়া যাবে। বলে গৌর আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না। এই গৌর নয় রে ভাই, আর এক গৌর আছে। এই গৌর নিয়ে যায় সেই গৌরের কাছে। গৌরটা কি? পরম ব্রহ্ম সত্তা। যার গেলেজ ভালো হবে সাংসারিক জগতে সে 40, আর সাধুর যুগে 48, নাকি বলছেন? টেনে ছেঁচুড়ে বলে বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ভরসা। তখন গৌর ছেড়ে চলে যাবে রে, গৌর ছেড়ে চলে যাবে রে, তখন গৌর ছেড়ে চলে যাবে রে। গৌর ছেড়ে চলে যাবে রে, আমি জানাই এই কথাই আপনাদের মাঝে। গৌর ছেড়ে চলে যাবে রে। আর গৌরকে যদি চিনতে হয়, গৌরকে যদি রাখতে হয়, তাহলে কি করতে হবে? নিতাইকে করতে হবে আয়, তাকে করতে হবে জয়, নাইলে পারে গৌর রাখা দায়, নাকি? ঠাকুর মশাই কি বলছেন? মাঝে মাঝে দেখবেন ধুলোট হয় আমাদের হরিনাম হরিবাসরে যখন হয়ে যায়, কি বলছেন? তখন কি বলে গো? ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই নিতাই 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 গৌর হরি। নিতাই 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 গৌর হরে। বলো নিতাই 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 গৌর হরি। নিতাই 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 গৌর হরে। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই নিতাই, নিতাই নিত্য ধনের যিনি আয় করতে পারেন, তিনি বাবা নিতাই নাম ধরে। তুমি বাবা নিতাই নাম ধরে, আমি বলি কথায় আজ সবার মাঝারে। বাবা নিতাই নাম ওই ধরে। জন্যে বলা হয় ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন চৈতন্য অবতার। এত সহজ ভজন নাম কলিযুগকে ছাড়া তে তাকে দেয় নাই, দাপরকে দেয় নাই, সত্য যুগকে দেয় নাই, দিয়েছে। তাহলে কলিতে কি করে? 24 প্রহর, অষ্টম প্রহর, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের মধ্যেখানে সেই হরিনামের আসর বসে, হয় না বাবা? সেই জন্য তিনি আমাকে বললেন এই জগতের মধ্যেখানে। তাহলে এক গেল তোমার কথা, আর একটা কথাই আমার কাছে বাবা জিজ্ঞাসা করিল, তোমাদের বর্ধমান জেলাতে বাড়ি ওরে হইল, একজনা জলে ভাসে মানুষ মরে গিয়ে ভাই, আর একজন কাটা মুন্ডু তো দেখো দীক্ষা দিয়ে দেয়, সেই ছেলে বেঁচে গেল জানেন মহাজ্ঞানী।
অঞ্জনা হইলো বলো কথা একটু শুনি, তুমি শুনে চলো বলি ভালো কথা শোনো কানে, ওরে আমার দাদু ভাই বুঝে নাও না কেন। এই দেখো আমাদের মধ্যে এখানে 3.5 জন বৈষ্ণব আর বৈষ্ণবী আছে। কল্লি কে আছে? রায় রামানন্দ মহাপ্রভু, স্বরূপ দামোদর, মাধবী দাসী আর শিকা মাইতি নাকি গো। সম্মুখে দাঁড়িয়ে মামা নাম যার জবন হরিদাস, জবনের ঘরে যার লালন পালন হলো, এই তো সৃষ্টিকর্তা ব্রহ্মা জবন হরিদাস হয়ে এলো। আপনারা জানেন সে ঘটনাটা, কৃষ্ণকে কেউ ভগবান বলে মানত না, ব্রহ্মা বলছে আমি শ্রেষ্ঠ জানেন জ্ঞানী না, কি বলিব ভাবের কথা হাইরে মরি হাই, ওরে আমার দাদু তুমি তোমারে জানাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই, আমার কাছে শোনো কথা শোনো সমদয়। এই বলিয়া নবলক্ষ ধনুর পান সেদিন হয়ে নিল, অষ্ট সখী অষ্ট সখা সবাইকে রে বলো, সুদাম দাম বসুদাম সুবল সখা গো জানি, সবাইকে হরে নিল গো জানেন মহাজ্ঞানী। এমন সময় মনে মনেতে ভাবিতে লাগিল, ওকে কেন ভগবান বলে মানতে যাব বলো, যে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায় গরুর রাখাল, তাকে কি ভগবান বলে মানা যাবে? ভগবান বলে মানা যাবে, আমি ভগবান বলতে পারবো না তাকে, ভগবান বলে মানা যাবে। তাই জবনের মতো কাজ করেছিল। তখন যত নবলক্ষ ধেনু ছিল, সখা সখী অষ্ট সখী অষ্ট সখা সুবল, এদেরকে সবাইকে হরে নিল। সঙ্গে সঙ্গে আবার কৃষ্ণ নিজের দেহে থেকে সৃষ্টি করে আবার নবলক্ষ ধেনুর পাল তৈরি করেছিল নাকি বাবা। তখন দেখলো ব্রহ্মাকে তপস্যা করে দেখছে সর্বনাশ, এ তো এমন কাণ্ড করেছে জবনের মতো, ওকে জবনের ঘরে জন্ম নিতে হবে নাকি বলছে। যার যেমন কর্ম তার তেমন ফল। ওই জন্য আমাদের প্রথম ভাগ বইলে কাছে দেখবেন, করো করো কর্মময় জগতে কর্ম করতে এসেছো, কর্মটার জন্য ভালো হয়। আর তার নিচে লেখা আছে কি ধরো ধরো, তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। আর তার নিচে লেখা আছে কি ঝড় ওই বিন্দুর ঝড় নাকি, তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। আর ধরে যদি না করা হয় তখন কাল বৈশাখী ঝড় উঠে যাবে, বৈশাখী ঝড় উঠে যাবে, কাল বৈশাখী ঝড় উঠে যাবে, বৈশাখী ঝড় উঠে যাবে, জানাই কথাই আপনাদের তটে, বৈশাখী ঝড় উঠে যাবে। তাই সেই জবন হরিদাস 22 বাজারে বেত্রাঘাত করেছিল, তাকে হরিনাম ছাড়ার জন্য বলেছিল। বললাম আমি হরিনাম ছাড়তে পারবো না, আমি জবনের ঘরে যতই মনে করুন আমি লালন পালন হয়েছি। একে বলছে তোরা মুসলমান এক কাজ কর, 5 ওয়াক্ত নামাজ পড়। বলে 5 ওয়াক্ত নামাজ কি পড়া যায়? আমি এই আল্লাহর কথা বলতে গিয়ে হরির কথা বের হয়। তো 22 বাজারে বেত্রাঘাত মেরে তাকে জলের মধ্যে ফেলে দিয়েছিল নাকি বলছেন। ভাসতে ভাসতে এসেছিল কোথায়? নবদ্বীপের মধ্যে এখানে। তখন দেখছে কৃষ্ণ নাম করে ফুলে ফেপে উঠছে নাকি বাবা, এর প্রাণ নিশ্চয়ই আছে, তো ভাসছে জলে, এত মার মেরেছে। তখন সেখানে অদ্বৈত নিয়ে গিয়ে তার কর্ণেতে দীক্ষা দিয়েছিল জিহ্বালিঙ্গের দ্বারায়। সেদিন দীক্ষা দিয়ে ওই হরিদাসকে আবার বাবা বাঁচিয়ে আনলো। আবার বাবা বাঁচিয়ে আনলো। কি করিল সবাই মিলে? হাইরে মরে হাই, হরিদাস বেনাপোলের জঙ্গলে একটাই আশ্রম করে ভাই, আশ্রমের মতো করেছে। সেইখানে 3 লক্ষ বার নাম জপ করে তিনি, 3 লক্ষ নাম যেমন করে জপ করিল গয়ুনি। 1 লক্ষ উচ্চ স্বরে 1 লক্ষ করে ধরে, আর 1 লক্ষ মালার মধ্যেখানে দেখো বিচার করে মালা 3 লক্ষ বার। এই হরিনাম করার জন্য রামচন্দ্র রাজা যিনি তাকে তার ধ্যানকে ভাঙাবার জন্য একটা সুন্দর পরমা সুন্দরী নারীকে গো পাঠিয়ে ছিল, যার কাছে যেতে চাইলে বাবা জানেন সুদি দল। কেমন হরিদাসের গুণ দেখো, কেমন তার নামে লক্ষ্য দেখো। সেদিন সেই সুন্দরী রমণী তাকেও তুচ্ছ করে দিয়েছে নাকি বাবা। নামে যার লক্ষ্য হীরা
লক্ষ হীরা এক রাত্রি নিশি যাপনে যদি কেউ করে তাকে লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দেখো দিতে হবে ওরে নাকি আমার দাদু পাইবে সালাম মেয়ে ছেলে দেখলে কে আর বউ যে কে নিয়ে পালাইছে তা ঠিক নাই বুঝতে পারছেন আমি কি বলিব ভাবের কথা তেরে না না তেরে না তেরে না না কি বলিব ভাবের কথা তেরে না না তেরে না তেরে না আমি আপনাদের জানা ও তেরা না দারি রে না দারি রে তেরা না ভাবের ঘরে ভাব লাগাই তেরে না না তেরে না তেরে না দাদু তোমায় বলে যা ও তেরা না দারি রে না দারি রে তেরা না এমন সময় হীরামণি গিয়ে যার দেহ ব্যবসা ছিল সেই হীরামণি গিয়ে হরিদাসের কাছে দাঁড়িয়ে পড়লো হরিদাসের কাছে খবর চলে গেল বলল তোমার দরজায় হীরামণি এসেছে হরিদাস বলছে আমি 3 লক্ষবার নাম জপ করার পর যদি সময় পাই তবেই দেখা করতে পারবো তবে দেখা করতে পারবো গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন তবে তবে দেখা করতে পারবো এমন সময় বলে কথা শোন গুণমণি আমার মনি রে এমন সময় বলে কথা শোন গুণ মনে আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে বলি এখনই বলি গোয়া কোনে তুমি শুনে চলো গুণমণি চলো গুণ মনি বলবো কথাই আমি এখনই বলবো কথা আমি এখন জানি না যত জ্ঞানী গুণী বলবো কথা আমি এখন প্রথম দিনে দরজাতে দাঁড়িয়েছে সময় চলে গিয়েছে 3 লক্ষবার নাম জপ করতে করতে হীরা ফিরে চলে গিয়েছে পরের দিন আবার এসে সকাল বেলাতে দাঁড়িয়েছে আবার 3 লক্ষবার নাম জপ করতে 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 সময় শেষ আবার হীরা ফিরে চলে গিয়েছে নাকি বলছেন তৃতীয় দিন এসে বলল কি এমন অমূল্য সম্পদের অর্থাৎ অমূল্য মনির তুমি সেই খবর পেয়েছো একটা নিত্য ধন একটা অনিত্য ধন কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না মেলে বোজেন্দ্র নন্দন তাহলে কৃষ্ণ নাম না হরি নাম কি না যার জন্য হীরার কাছে যেতে গেলে 1 লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না সেই লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দিয়ে যার কাছে এক রাত্রি নিশি যাপন করে তাকে তুচ্ছ করে তুমি সেই হরি নামে মত্ত হলেও সঙ্গে সঙ্গে তার ব্যবসাটা ছেড়ে দিয়ে সেই দিনকে কর্ণেতে দীক্ষা নিয়ে সুন্দরভাবে মাতার কেশ চাচর কেশ মুড়িয়ে একবারে বৃন্দাবনে গোমা ঢিলায় চলে গিয়েছিল যাই না বাবা কি বলছেন সুন্দরভাবে সেদিন গিয়ে সাধন ভজন করতে লেগেছে সাধন ভজন করতে লেগেছে আবার হীরা দেখো সেদিন দীক্ষা নিয়েছে সাধন ভজন করতে লেগেছে তাই সেই জলে ভেসেছিল অদ্বৈত তাকে যার বর্ধমান জেলায় বাড়ি হলো সেই গিয়ে দীক্ষা দিয়েছিল তাকে বাঁচিয়ে দিল আর কাটামুন্ডুতে কে বলুন দিকে নেই ওই নিত্যানন্দের স্ত্রী কেউ বলছে মালিনী আর একজন সর্বমঙ্গলা নাকি সেই সর্বমঙ্গলা নামে বিবর হয়ে এত মোহিত হয়ে গেছে তার মন সঙ্গে সঙ্গে নাম শ্রবণ করে সেই হামাগুড়ি গুড়ি ছেলে দিয়ে যখন গেল সেই ছেলেটাকে লাউ ভেবে অমনি বাবা কেটেছিল অমনি বাবা কেটেছিল ওরে অমনি বাবা কেটেছিল অমনি বাবা কেটেছিল আমি বলি কথায় আজ আপনাদের ভালো বাবা কেটেছিল লাউ ভেবে সন্তানকে কেটে দিল পরে চৈতন্য জ্ঞান ফিরে পেল বটির মধ্যেখানে রক্ত ঝরঝর করে পড়ছে এমন সময় গৌরহরি বুঝতে পারছে তুলসী তলায় তাকে একটা সাদা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছে মনে মনে ভাবছে হরি নামে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে আমার কিন্তু আর এই বৈষ্ণবের নাম শোনা হবে না বৈষ্ণব সেবা দেওয়া হবে না সুন্দরভাবে সেদিন বুঝতে পারলো ওই তুলসী তলায় হরি তলায় ওই কাটা সন্তানটাকে রেখে দিয়ে সেদিন এই কর্ণের দ্বারাই সে কি করেছে নাম দিয়ে কাটা ছেলে আবার দেহের মধ্যেখানে ধরে তার মুন্ডু লেগে সেই ছেলে প্রাণ পেয়েছে প্রাণ পেয়েছে তার নামের গুণে ছেলে বাঁচিয়ে দিয়েছে প্রাণ পেয়েছে
মাঝে বলে দেখবেন সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সে যে সুন্দর গৌরাঙ্গরায় ও সে যে সুন্দর গৌরাঙ্গরা। সে যে সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। এবার তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি জামদগ্ন মুনির স্ত্রী রেণুকা নাম শুনি সেদিকে একদিন পরশুরাম কি কর্ম করিল আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। বলছে কি বাবার কথা শুনে মায়ের মাথাটা কেটে দিয়েছিল নাকি বলছেন, আবার কেটে দেওয়ার পর মানে জল আনতে দেরি হয়েছিল নাকি গো, জল আনতে দেরি হয়েছে বলে একজন টানাটানি করেছে সেটা তো কই বলছিস না যে অন্যজনা পর পুরুষ হাত ধরে টানাটানি করছে, তাই মনে মনে ভাবতে লেগেছি। সে দেখেছি দেখে নজর পেয়েছি ওর মনটা সেই দিকে চলে গিয়েছে, মুনি বরের কাজ দিয়া ধ্যান নাই, তো মুনি দেখছে এত দেরি হইল কেন, তাহলে নিশ্চয় কোনো কারণ আছে। তা বাবার কথা শুনে মাকে কেটে দিয়েছিল বলে আবার সেই সন্তান বাবার কথা শুনে যখন মাকে কেটে দিল সন্তান বলছে আমার মাকে দরকার ভালো নাকি, উভয় পক্ষে মাতা পিতাকে দরকার লাগে, তা তবু বাবা আবার আমার মাকে বাঁচিয়ে দাও, আবার বাঁচিয়ে দিল। তা বললো তোমাদের এই ভারত আর পাকিস্তান কেন ভাগাভাগি হয়ে গেল, জওহরলাল নেহরু ছিল সে কি করলো তুমি জানো, নবাব জিন্দা নামে এক মুসলমান রে ভাই আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, ভারত আর পাকিস্তান গো বর্ডারেতে শুনি বলে ভারত মাতাকে গো ভাগ করিলে জানি, কেন করিলে তোমরা শোনোই আমার ঠাই, কেন জোড়া দিতে পারলে না বলো তো আমায়। এই ধর্মটা তো আলাদা, একটা মুসলিম আর একটা সনাতন ধর্ম নাকি বাবা, তাহলে দুটো ধর্মের মানুষ আলাদা, ধর্মটা এক নয়, তাহলে ধর্ম যদি এক না হয় তাহলে ভাগাভাগি করতে হবে না, কি বলছেন, ধর্ম যদি এক না হয় তাহলে ভাগাভাগি করতে হবে, তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে, কিন্তু হিন্দু মুসলমান হলো ভাগাভাগি কোন দিন হয় না বলুন দেখিনি, যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করে ইংরেজদের কাছ থেকে ওই ভারত মাতাকে ছিনিয়ে নিয়েছিলাম আমরা, স্বাধীনতা দিবস পালন করেছিলাম, সেদিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত ভারতবাসী আছে সেদিন কিন্তু আর আমাদের ভেদাভেদ আছে, কি বলে জাতীয় পতাকা তুলতে গেলে বন্দের মাতরম বলছে না, সবাই তো বলছে, সেখানে ভেদাভেদ আছে, তাহলে নিজের রাষ্ট্রে সেটা মুসলিম হোক বা বৈধ হোক বা জৈন হোক বা খ্রিস্টান হোক বা কলকে হোক, যার জন্য যার যেখানে তাকে কিন্তু এক জায়গাতে দাঁড়াইতে হয় নাকি বলছেন, মুসলিম রাষ্ট্রের লোক আলাদা আমাদের ভারতের লোক আলাদা নাকি বলছেন, তাই না, তাহলে ধর্মটা আলাদা যেহেতু মানুষও আলাদা, কিন্তু স্বাধীনতার দিনে আর কিন্তু সংগ্রাম যখন জাতীয় পতাকা তোলে তখন আলাদা করে কেউ দেখে না, আলাদা করে কেউ দেখে না, সবাই বলে কি আমরা ভারত মাতার সন্তান। নেতাজি সুভাষ তিনি বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন কি না তোমরা আমাকে এক কাজ করো, এই জগতের মধ্যেখানে আজকে শোনো এই যে আমার দাদু ভাই বলছে বিচার করে দেখো তো, তোমরা আমাকে রক্ত দাও আমরা তোমাকে আমি তোমাদের স্বাধীনতা দেব, তাহলে চিন্তা করে দেখো কত শত শহীদের রক্তেতে লাল হয় না, মাতঙ্গিনী হাজরা গুলিতে প্রাণ দেয় নাই, পতাকা তুলে দাঁড়ায় নাই, সেগুলা তো দেখছো না বাবারে, আর তোমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে কত লড়াই হয়েছে, ফাটাফাটি হয়েছে, কজোড়া দাঁড়িয়েছে, হ্যাঁ কি বলছেন, সেখানে ধর্মযুদ্ধ হয় নাই কিন্তু আমাদের মধ্যে এখানে হয়েছে, প্রাণ দিয়েছে সূর্য সেন, মাস্টারদা, বিনয়, বাদল, দীনেশ নাকি বাবা, ক্ষুদিরাম বসু দেয় নাই গো, বাবা রে বাবারে কেন
ভাগ করছে আর ওদের ভাগাভাগি হয় না, ওদের বউ ভাগ হয়েছে। থাম তো ভাই, লোকে গাড়ি কেনে বাড়ি কেনে শেয়ারে ব্যবসা করে, বউর ব্যবসা কেউ দেখেছেন? এদের রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। হ্যাঁ, এদের সম্পর্ক ভালো রে, সম্পর্ক ভালো রে। আমি লজ্জাতে বাঁচি না, সম্পর্ক ভালো রে। লজ্জাতে বাঁচি না, সম্পর্ক ভালো। দাদু তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না। রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এই গেল তোমার কথা গো, তোমারে জানাই, বলতে বলতে আর এক কথা আমায় বলে যায়। আমার কলি যুগে গৌর হরি এলো, একদিন আমার সচি মাতা বলেছিল ভালো, ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে হাই। আমার নিমাই বলে সচি মাতা কানতে লেগে যায় নাকি, সচি মাতার কাছে নিমাই আমার বলে, মা জননী কেঁদো না গো, জানাই কথা বলে, যখন তুমি ডাকবে মাতা তোমার কাছে গাই, আমি সেইখানেতে হাজির হব গো, শোনোই আমার ঠাই। সচি মাতার রন্ধনে বিষ্ণু প্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝে শিবা সঙ্গী নাই থাকবো, নয় তো কথা মিছে। চার জায়গাতে থাকবো আমি, ভেবে দেখো মনে, আমি কথা দিলাম আজকে বলো অতীব যতনে। সেদিন গৌরহরি পতির ধর্ম, সতীব্রতা, পতিব্রতা সতী বলো স্বামী তোমার যাওয়ার সময় তোমার এই পায়ের খড়ম দুটো আমাকে দিয়ে যেও নাকি বাবা। চিন্তা করে দেখো, আমার যুগের কলিতে নারী শ্রেষ্ঠ পতিব্রতা সতী কত সুন্দর, তার পতিকে বাঁচিয়ে রেখেছে এই জগতের মধ্যেখানে। গৌরহরি বলেছিল, বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। জগৎবাসী দেখিবে সবাই। শঙ্খ নয় চক্র নয়, গদা নয় পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র নাকি বলছেন? আমাদের মানুষের হিংসা আছে, আমাদের জাতি ভেদাভেদ আছে কি? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ঠাকুর সাই এক গ্লাসে নাকি গো, আর মা বিটি সব এক গ্লাসে। আর এদের যুগ ছিল বাবারে, ব্রাহ্মণের ছেলে সে মনে কোনো পুঁতি পাজি বেদ পাঠ করবে, কোনো দাসের ছেলে, কোনো বাউরির ছেলে, কোনো বাগদির ছেলে, কোনো বাইনের ছেলে, সেইখানে বাবা যেতে পারবে না, সেইখানে বাবা যেতে পারবে না। ওরে বেদ পাঠ পাঠ দেখো করা হবে না। যেতে পারবে না। আয়, আগেকার দিনে বলতো যদি ওং উচ্চারণ করিস তো মুখে মুখা হবে, তোদের এই সূত্রতে ওং উচ্চারণ করা হবে না। কিন্তু আমাদের ঘরে এখন যা এই কলিতে ছেলে উঠে পড়েছে, তারা সংস্কৃতকে সুন্দরভাবে গিলে খেয়ে নিয়েছে কি ঠাকুর মশাই? নেই নাই,
সবাই নমবিষ্ণু বলছে, বলছে না? সবাই বলছে না? দ্রোণাচার্য কাছে একলব্য হিরণ্যধন্য পুত্র, সেই বেদের ছেলে বলে তাকে সেদিন শিক্ষা দেয় নাই, দিয়েছিল? দেয় নাই? ছোট জাত বলে তাকে তাড়িয়ে দিয়েছে, আর অর্জুনকে শিক্ষা দিয়েছিল। সেই দিন হিরণ্যধনের পুত্র একলব্য করল কি, একটা দ্রোণাচার্যের মতো গুরুমূর্তি তৈরি করে বনের মধ্যে এখানে শিক্ষা অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। কুকুরের এদের যুগে ছিল, মানুষ বিশ্বাস না, এরা কুকুরকে বিশ্বাস করত, পশুকে বিশ্বাস করত, বুঝতে পারছেন? তো একটা শব্দভেদী বাণ সুন্দরভাবে মুখে মেরেছে, আর শব্দটা বাবা বন্ধ হয়েছে, শব্দটা বাবা বন্ধ হয়েছে, ওরে শব্দটা বাবা বন্ধ হয়েছে, শব্দটা বাবা বন্ধ হয়েছে, এই বলে জানাই দাদু তোমার কাছে, শব্দটা বাবা বন্ধ হয়েছে। এমন সময় কুকুর আমার বনের মধ্যে গেল, আহা মরি মরি রে, এমন সময় বলে মনের মধ্যে গেল, ওরে এমন সবাই কুকুর রে বনের মধ্যে গেল, আহা মরি মরি রে, এমন সময় রে মনের মধ্যে গেল, আমার অর্জুন সেটাই ও বাবারে লক্ষ্য করেছিল, লক্ষ্য করেছিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, আমি জানাই কথায় আপনাকে ভালো। গুরুদেবের কাছে গিয়ে বলিল, অর্জুন বলছে, গুরুদেব এই অস্ত্রবিদ্যা একমাত্র আমি ছাড়া কেউ জানে না, আমার আড়ালে আপনি কাকে শিক্ষা দিলেন? দ্রোণাচার্য বললেন, আমি তো কাউকে শিক্ষা দিই নাই। বলে অসম্ভব, এই যে শব্দভেদী বাণ যেন শব্দ বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই কুকুরটা ইশারা করে বনের মধ্যে নিয়ে চলে গেল। তখন দেখছে একলব্য সেইখানে রয়েছে। বলে, কে বাবা তুমি? বলে, আমি হিরণ্যধনুর পুত্র একলব্য। বলে, এই অস্ত্রবিদ্যা তুমি কোথায় শিখলে? বলে, আমার গুরুদেবের কাছে, আমার শিক্ষা গুরু দ্রোণাচার্য। বলে, তাই নাকি? একটা মাটির মূর্তি তৈরি করেছিল দ্রোণাচার্য। বলে, এক কাজ করো, গুরুর কাছে যখন তুমি শিক্ষা নিলে, চাল্লাকি করিয়ে, কত চাল্লাকি জাত দেখুন ওদের যুগে, সঙ্গে সঙ্গে সাথে সাথে বললো, এক কাজ করো, তুমি যখন আমার কাছে অস্ত্রবিদ্যা শিখেছো, তুমি আমাকে গুরু দক্ষিণা দিয়ে দাও। বললো, কি দক্ষিণা দেবো? বললো, তোমার ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলিটা অমনি বাবা কেটে দিতে হবে। বাবা কেটে দিতে হবে, কেন বলুন দেখিনি? যাতে বেদের ছেলেরা এইভাবে তীর না ধরতে পারে নাকি? চাল্লা কি করি, কম বলে লোম বাঁচা হবে না, কি বলছেন? এদের যা কর্ম আর এদের যা সেকালে মনে করুন যা কথা, কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। এদের কত কথা দেখেছেন? হ্যাঁ, রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, তাহলে রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। আর আমাদের শ্বশুর কি বলে গো, বৌমাকে হ্যাঁ মেয়ের মতো চোখে দেখে নাকি? হ্যাঁ, আমাদের তো বৌমা নয়, একটা করে বৌমা। ঠান্ডা মেশিনে রাখতে হয়। আমার যুগে সব মেপে মেপে কাজ, ফ্রিজ আছে, এসি আছে, কত সুন্দর ঠান্ডা জল খাওয়াবো তোমাকে, বুঝতে পারছো? তোমার যুগে ঠান্ডা মেশিন ছিল না। তোমার গোটা বডিটা যদি ফ্র্যাকচার হয়ে যায়, কিংবা আমারই হয়, পা ভেঙে গেলে পরে, গুঁড়িয়ে গেলে পরে, বোলপুরে আমাদের বিখ্যাত ডাক্তার আছে, হাড়ের ডাক্তার মানুষ ভরচা, কি যদি একবার দেখে তো সারা জীবন লাইফে একবার ভালো ঝরঝরে হয়ে যাবে, আর না দেখে তো মাছ যদি ধরতে চলে যায় 4 দিন পরই থাকতে হবে, বুঝতে পেরেছ? আমি কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, রে দাদু ভাই, ও তেরা না দারে না, এই, আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি। দিশায় চলুন, আয় ডোনেশন করুন, সুন্দরভাবে তুমি চোখে, তোমার এই যে কম দেখছো, একটা চশমা নিয়ে তো দেখলাম আজ গাবো, চেঞ্জার বাবা রে, চেঞ্জার, কালার চেঞ্জ হয়ে যাবে। চোখে ছানি পড়েছে না কি হয়েছে? ওই বেনাচিতিতে দেখাইতে গিয়েছিল, দিয়ে বললো চেঞ্জার লাগাও, চোখে তুমি দেখতে পাবে গো, তুমি দেখতে পাবে গো। তো তোমার যুগে অন্ধমণি ছিল, তার চোখে লেজ বসাইলে না, তাকে তুমি চশমা দিলে না, এটা কার যুগে? তোমার যুগে অন্ধমণি ছিল, চোখে দেখতে পেতেন অন্ধ। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হয়েছিল,
তা আমার ঠাকুমাটা আবার দেখছি লোকে কি করে মা, আমার যুগে স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় হসপিটালে নার্সিংহোমে নিয়ে যায়, সুস্থ করে, চিকিৎসা করে, ভালো করার চেষ্টা করে, কি গো? আর এ দেখছে আমার স্বামী কান্না, আমিও কান্নি সেরে যা নাকি? তাহলে সংসারটা চলবে? চলে? হ্যাঁ চলবে? কান্না কানিতে দুইজনা, তাতে আবার বাবা কত ছেলে নিয়েছে গো এরা। হ্যাঁ এদের সেদ্ধ, আইড়ে, ভাজা, কাঁচা, পোড়া, গোল, গোবর কত কি ছিল, ঢেকিতে পার দিত। কখন হবে নাকি বলছেন? চাল ঢেকিতে পার দিত না। আর এখনকার দিনে একেবারে মেশিনে ভরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে চাল সুন্দরভাবে চলে আসবে। আমি কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, দাদু তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। তাই বলি শোনো কথা গো, তোমার কাছে বলি, সত্যি করে কথাই আমি তোমার কাছে তুলি। আমার যুগের ছেলে কত গো বিচার করা চাই, সত্যিকারে তথ্য কথা গো আমি ধীরে যাই। তাই বলি গো দাদু ভাইয়া, শুনে চলো কথা, আমাদের আজকে কলিতে দেখো আজকে জানাই জোড়া গাথা। তোমাকে যা ধরে রেখেছি না, এটা আমার যুগের মাল নয়। আমার যুগে কি আছে? গৌরহরি, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, চৈতন্য চৈতামিতে কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। তাই না? তাই তো আগে প্রেম করো শেখো। প্রেম সবার সঙ্গে করা হয়। নানুরে চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসেছিল, কে? ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছে, কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছে, রোদে পুড়িয়ে জলে ভিজিয়ে ছিপ ফেলেছে না, মানে ডান। আমি বলছে ঠাকুর মাছ পেয়েছ? বলে পাবো কি রে, এই তো মাত্র ঠোকার দিয়েছে নাকি বলছেন। 12 বছর ধরে চার করেছি। বলে আমি তো চার করেছি বটে, কিন্তু মাছ তো ধরতে আসি না, আমি তোমাকে ভালোবাসি। বলে তাই নাকি? বলে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন মুখে ফুটে তো বলতে পারি না। বলছে যদি ভালোবাসো তাহলে পরীক্ষা দাও, দেখো তোমার ভালোবাসা এইরকম আছে তোমার যুগে আছে? কত সুন্দর। কারণ প্রেমের দ্বারা মানুষ ওই জন্যই তো ফেসবুকে সব প্রেম করা শিখেছে। আসার সময় দেখলাম বালিকুনি বন্দরটা পেরিয়েছি, একটা মাঠ নাই, একটা ছেলে দেখছি ছাগল চড়াইছে, বুঝতে পারছেন? আর একটা ছোট্ট বড় একটা পাকা রাস্তার ধারে একটা ঘর আছে, জানি না কি ঘর। তো আমাদের ড্রাইভার সাহেব বলছে দিদি একটু চা খেলে হইতো না। আমরা দাঁড়াও, ওই নানুরে ভেতরে ঢুকি, তারপরে রবিদার কাছে গিয়ে চা খেয়ে আসবো, ওই দোকানে ভালো চা করে, তারপর চলে যাবো। তা দেখছি ওই আড়ালে থেকে চুপ 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 করে আওয়াজ আসছে। আমি মনে মনে ভাবছি বা চুপ চুপ করে কী করছেন। তা একটু ছেলেগুলোকে বললাম একটু দেখে এসো তো কী করছে। তা বলছে বললেন না, ওর ভালোবাসা থাকে বাইরে আর এ থাকে এইখানে। তা বলছে তোমাকে আমি কত ভালোবাসি, তাই ফেসবুকে একটু হচ্ছে আমাদের চোকাচুকি না, কি বলছেন? এর যুগে যেটা ছিল না, আমার যুগে প্রেম ছিল আমার যুগে। তাই চণ্ডীদাস বলল সেদিন ওই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চলে গিয়েছিল, আর তিনি বলেছেন আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, প্রীতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব ডর। ওই আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়ে দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। তার বাবা যখন মারা গেল, ব্রাহ্মণ সমাজ মনে মনে ভাবছিল একবার পরীক্ষা করতে হবে। বলে তোমার খাবার আমরা খাবো না, মাটির তলায় রেখে দিয়ে গিয়েছিল ঢাকা দিয়ে। 1 বছর পরে আবার যেমন তেমনি হলো নাকি বাবা। তখন চণ্ডীদাসের সেই পরিবেশন মনে করেন যখন করতে গেল রামী, তার মাতার চাচর কেস খুলে গিয়েছিল। এই পেট থেকে দুটো হাত বাহু দিয়ে সুন্দরভাবে বার করে মাতার কেসটা বেঁধেছিল। তখন বললো এ তো সামান্য নারী নয় নাকি, স্বয়ং আমার মহামায়া রূপ ধরেই ওরেছিল। তাই বলি গো তোমার কাছে বলি কথা ভালো,
কত ভালোবাসে আমার কলি যুগে হায়, তাই তো মানুষ ভালোবাসা দিয়ে করতে হবে জয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, সত্যিকারে তত্ত্ব কথাই আমি ওরে বলি, তাই তো বলি দাদু ভাই বিচার করা চাই, সবাইকে এক জায়গাতে মাপামাপি প্রভু করো না। এক দিদি ভাই এসে আমাকে 10 টাকা দিয়েছে, আর আমার বাজিয়ে দাদাকে 10 টাকা দিয়েছে, নাকি বলছেন? বলে 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খাইয়ে নিস, নাকি বলছেন? 1-20 মানে সংখ্যা, 1-20 মানে অমৃত দান করা, আর 1-20 মানে সেদিন কি বলুন তো না, ধানের জমিতে সুন্দরভাবে স্প্রে করা, নাকি? তাহলে 1-20 মানে সংখ্যা, 1-20 মানে অমৃত দান করা, 1-20 মানে আমাদের মধ্যেখানে সংখ্যা, তাহলে 20-এ 20-এর নাই, এই জগৎ সংসারের মধ্যেখানে 20 তাই বলে কি বললো 20 না, এটা সুন্দর, আমাদের মধ্যেখানে 20 মানে ভালো কথা, সেই জন্য তিনি 20 টাকা দিয়েছেন। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি গৌরীর কাছে, এই 20 টাকা যেন 20,000 হয়ে ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ওরে ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, আমি জানাই কথাই আপনাদের মাঝে, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো। আমার এই কলিতে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, করে না? হরি নামের গুণে হরি নামে, হরি নামের গুণেই তো হরি নামে, নাকি বলছেন? হরি নামের গুণেই হরি নামে, তাহলে হরি নামের গুণেই হরি নামে। সেদিন লিখলেন কি না, সারাগরল খণ্ডন মম শির শিমন্ডন দেহি পদ পল্লব মোদারম, জয়দেব লিখতে না পারে, রাধারানীর চরণ দুখানি কৃষ্ণের মাথায় দিতে পারছে না ওরে, নাকি বলছেন? নিত্য নিত্য জয়দেব ওই গঙ্গা স্নান করতে যেত, গঙ্গা স্নান করে আসার পর গোবিন্দ সেবা দিত, নিজে সেবা করত, শয়নে যেত। তার স্ত্রী পতিব্রত সতী পদ্মাবতী স্বামীর সেবা দিয়ে তৈল মর্দন করে পদসেবা করে শয়নে যখন যেত, ওই একটু প্রসাদ ওই স্বামীর থালাতে খেত, নাকি বাবা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিত্য নিত্য গো রে রে না যার বাস ছিল জানি, এমন সময় কি করিল হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, শোনো দাদু তোমার কাছে করি নিবেদন, এখনো তো আছে মানুষ মনেরই মতন, কেমন মানুষ হয়েছিল বিচার করা চাই, কার মধ্যে মান আর হুঁশ ছিল হাই, ভেবে দেখো বলি কথা তোমার আজকে মাঝে, কি বলিব আমি আজকে নয়তো কথা মিছে। এমন সময় ভগবান জয়দেবের রূপ ধারণ করে এলো, পদ্মার দ্বারে এসে দাঁড়িয়ে পড়িল, পদ্মা গো তাড়াতাড়ি দাও না সেবা তুমি, বড় ক্ষুধার্ত হয়ে এসেছি, পদ্মা বলি কথায় আজকে আমি। পদ্মাবতী বলে স্বামী গো, নিত্য নিত্য আগে গোবিন্দ সেবা দিয়ে থাকো তুমি, আজ কেন তাড়াতাড়ি সেবা করবে ওরে শুনি? বলে ওই সবে কথা তো আমি মানব না, তোমাকে বলি আমার কথা, তাড়াতাড়ি দাও না সেবা তুমি যথাতথা। এমন সময় পদ্মায় আমার স্বয়ং গোবিন্দকে নিয়ে চলে গেল, সুন্দরভাবে যেমন আমার জয়দেবকে বলো নিত্য নিত্য সেবা দিত জানেন মহাশয়, সেই রকম সেবাই আমার দিয়ে বাবা দেয়। এদিকেতে কি হইল জানেন মহাজ্ঞানী, এমনতে শয়নেতে চলে গেলেন তিনি, কক্ষের মধ্যেখানে শয়ন দেখে হাই, নিত্য নিত্য যেমন আমার পদ্মাবতী দেয়, একটু কথা স্বামীর পাতে নিতই ওরে জানি। এদিকেতে এমন সময় সেই গুণমণি সুন্দরভাবে একটু পোষা ধরে হাই, এমন বদনেতে তুলেছে বাবা জানেন মহাশয়, যেই বদনে তুলেছে সঙ্গে সঙ্গে আমার ঘরে জয়দেব বাইরে জয়দেব, শোনো কথা কানে
আহা মরি মরি রে ঘরে চলে বাইরে চলতে শোনো কথা কানে ওরে পড়ে গেছে ফেরে পদ্মা জানেন জ্ঞানী জনে ও জানে জ্ঞানী জনে আসলে জয়দেবে দাঁড়িয়ে গেল জয়দেব দাঁড়িয়ে গেল আসলে জয়দেবে দাঁড়িয়ে গেল আসলে জয়দেব দাঁড়িয়ে গেল পদ্মাবতী মনে ভাবিল আসলে জয়দেব দাঁড়িয়ে গেল জয়দেব বলছে পদ্মা এইটা কি তোমার ধর্ম তুমি কেমন পতিব্রত সতী তুমি আমার আগে নিত্য নিত্য আহার করে তবে আমাকে সেবা দাও গোবিন্দ সেবা দিই আমি কেমন তোমার বিচার পদ্মা বলছে তুমি এমন কথা বলো না আমার স্বামী যেজন তাকে আমি আগে সেবা দিয়েছি পদ সেবা করেছি শয়নে দেখে এসে তবে আমি না একটু প্রসাদ বদনে তুলেছি সঙ্গে সঙ্গে কি করিল হাতে ধরিয়ে নিল জয়দেবে বলছে তোমার কোথায় স্বামী দেখাবে রে ভালো হাতে ধরে যখন আমার পদ্মাবতী যে অমনি আমার জয়দেবকে নিয়ে গেল সে ঘরে যখন চলে গেল ও বাবা রে জানি আর কি আমার থাকতে পারে গোবিন্দ গতিনি মকরন্দ গন্ধ তখন নাসিকাতে গেল গীত গোবিন্দ জয় শোনা অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করিল জানি জনার্দন এদিকেতে খুলে দেখলো মনেরই মতন সুন্দরভাবে লিখেছে জানেন মহাশয় রাধারানী চরণদোকানি গোবিন্দের মাথায় হায় সেই জনা দিতে তো পারে নাই ওরে শুনি সেই জনা দিয়ে দিল জানেন মহাজ্ঞানী এইবারে কি করিল হাইরে মরে হায় পদ্মার কাছে গিয়ে বাবা বড় জোরে গায় পদ্মা এতদিন আমি গীত গোবিন্দ রচনা করলাম আমি সেই হরির দেখা পেলাম না ধন্য তুমি নারী তোমার একটু পোশাক আমার ওই বদনেতে দাও সুন্দরভাবে আমরা বাজারে ফল ইত্যাদি মিষ্টান্ন ভাণ্ডার যা নিয়ে আসি দেখবেন মিষ্টির দোকান থেকে তাকে গোবিন্দের চরণে বা হরির চরণে নিবেদন করি সেটা হচ্ছে প্রসাদ আর ইচ্ছিষ্ট যদি ভগবান উগুলে দেয় মুখের মধ্যে এখানে একটুখানি ফেলে দেয় সেটা হচ্ছে মহা প্রসাদ সেই প্রসাদ সেদিন গ্রহণ করেছিল ওই জয়দেব পদ্মাবতীর কাছ থেকে নিয়ে তাহলে কলিতে আমাদের সতী নারী আছে বেহুলা তিনি মরা স্বামীকে বাঁচিয়ে এনেছেন না কি বলছেন সেদিন একবারে উজারিনগর থেকে চম্পকনগর থেকে ভাসতে ভাসতে ত্রিবেণীর ঘাটে গিয়ে নেতা ধোবানির ঘাটে গিয়ে লেগেছিল বাবা নাকি গো হ্যাঁ স্বর্গে গিয়ে কাপড় কেচেছে সুন্দরভাবে দেবাদিদেব মহাদেবের 33 কোটি দেবতা দেবীদের সন্তুষ্ট করে নাচ গান করে সেদিন সুন্দরভাবে সেই মরাপতিকে বাঁচিয়ে এনেছে না তাহলে চিন্তা করে দেখো তো কে বলেছে তোমাকে তোমার যুগে আছে আর আমার যুগে নাই এ কথা বলো না তবে হ্যাঁ এ কটা বিটি ছেলেকে আর বেটা ছেলেকে দেখে বিচার করা যাবে না নাকি বলছেন এ আমার দাদু পাল্লই গেল নাকি টাইমটা যখন হয়েছিল পালিয়েছে বসেছিল আমার কাছাকাছি তার সঙ্গে সঙ্গে আমি কি বলবো এইরকম এক আমার ঠাকুমা এর যুগে এই কাশি বলে একজনের সঙ্গে ভাব ছিল বুঝতে পারছেন কাশি আপনাদের গ্রামে আছে না কি কাশি আছে তবে ওনার কথা বলছি না তো সে যুগে ধরুন আগে শাশুড়ি হইতো বা শ্বশুর হইতো ভাসুর হইতো নাম করতো না তো নাকি বলছেন বলো রে ভাসুরের নাম করলে পারে শ্বশুরের নাম করলে পারে স্বামীর নাম করলে পারে হাড়ে ফুটো হবে পোকা হবে আর এখনকার যুগে যদি স্বামীর নাম না করো তাহলে দুধে ভাতে খাইতে পাবে না নাকি বলছেন হ্যাঁ এখনকার দিনে স্বামীর নাম করতে হয় তা এমন সময় ও এখন ডক্টরের কাছে চলে গেছে কাশি বলে সেই ছেলেটার সঙ্গে ভাবছিল আই বড় অবস্থা আগের দিনে তো বিয়ে হইতো না স্যাঙা হয়ে যেত বুঝতে পারছেন স্যাঙা দিত না হ্যাঁ ঠাকুরমশাই কতটা ভালো জানতে পারবেন আরও জানেন আমার বাবার দলে সবাই তবে উনি একটু বিদেন দিয়ে বেড়াই তো উনি বেশি করে জানবেন তেমন সময় সাথে সাথে ওই কাশির সঙ্গে ভাবছিল এখন দৈবক্রমে যেখানে কাশির বাড়ি সেখানেও সেই মেয়েটার আবার বিয়ে হয়ে গেছে এ পাড়া ও পাড়া এ মাসির বাড়ি আসতো আর কাশির সঙ্গে একটুখানি ভাব ভালোবাসা ছিল তো হঠাৎ করে এখন মনে করুন ডাক্তারবাবুকে দেখাতে গিয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে বাবা আমাকে একটু দেখে দেন তো বলে কি হয়েছে মা বলে আমার মাথা ঘুরছে দূর করছে গা হাত পায়ে বল নাই খিদে লাগে না খেতে পারি না চোখে আদুটি ভাব আসে ঘুম হয় না বলে বেশ সব দেখে টেকে বলছে হ্যাঁ মা কাশি আসে তো আর আমার এই আগেকার এই ঠাকমা দাদুর মতো লোক
বলছে কি বলবো বাবা, কাশি আগে আসতো যখন আমার জৈবন অবস্থা ছিল, এখন আমার বাড়ির পেছন দিয়ে চলে যায়, মানে পান্তার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। ওই আমাকে একবার টুকি মারে না। আয়, থাম। সঙ্গে সঙ্গে তো বলছে এটা আবার কেমন হইল, বলে আগে ভালো বাসতো, 4 বার করে আসতো, এখন আমার বাড়ির পিছন দিয়ে চলে যায়, আমাকে টুকিও মারে না, দেখাও করে না। ডাক্তারবাবু মনে মনে ভাবছে এটা আবার কি হইল রে, আমি কোন কাশির কথা বলছি, আরে এ কোন কাশির কথা ভাবছে, এই দেখুন আমার একটা ইউটিউবার ভালো ভাই আমার আছে কাশি, নাকি বলছেন, তা মনে মনে ভাবছে আমাদের দলেও একজন কাশি আছে, তা বলছে রে নিশ্চয়ই কেউ ও পাড়া থেকে এ পাড়ায় ডক্টরকে দেখাইতে এসেছে, সে বোধহয় বলিয়ে দিয়েছে যে কাশির সঙ্গে ভাবছিল। বলছে ও মা, আমি ওই কাশির কথাই বলি নাই, তোমার দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি আছে। বলছে ও বাবা, ও এটা তো 7টায় আসে আর 12টায় যায়, বুঝতে পারছেন, হ্যাঁ এ কাশি তো মাঝে মাঝে সবার আছে রে, মাঝে সবার আছে রে, মাঝে মাঝে সবার আছে রে, মাঝে মাঝে সবার আছে রে। তাই দাদু বলো না এমন কথা বলো না, বলো না এমন কথা বলো না, বলো না এমন কথা বলো না, বলো না এমন কথা বলো না। কথা শুনে আমি লাজে মরে যাই গো, কথা শুনে আমি লাজে মরে যাই। যায় গো, কথা শুনে আমি লাজে মরে যাই। এই তো তোমার 4টে কথা ছিল ওরে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, আমি তোমার প্রশ্নের উত্তর দেখো দিয়ে গেলাম ভাই, মনের মতো হলে জবাব নিয়ে নিও তাই। এইবার আমি তোমার কাছে বলি কথা শোনো, ওরে আমার দাদু ভাই আমার কথা মানো, তোমার যুগের কথা যদি বলতে আমি যাই, বিচার করিয়ে দেখতে হবে শোনোই আমার ঠাই। নাম যার অহল্যা, অহল্যা নাকি বলছেন, গৌতম মুনির স্ত্রী অনেক ছিল, দেবরাজ ইন্দ্র একদিন আমার কি কর্ম করিল। দেবরাজ ইন্দ্র গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল নাকি বাবা, শিখে নাই, গুরুর কাছে এই অস্ত্রবিদ্যা শিখতে চলে যায়, অস্ত্রবিদ্যা শেখারের কোনো কারণ নাই, গুরুপত্নীকে দেখে মনে লোভ জেগে গেল, ভিতরেতে কামের বসু হতে ওরে হইল, কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী, ওরে এমন সময় চুপি চুপি একদিন চলে গেলেন তিনি। বাড়ির পিছনে বাঁশ গাছের ঝাড় ছিল, বাঁশ, প্রত্যেকদিন মুনিবার গঙ্গা স্নানে যেত প্রভাতে, তর্পণ করিবার তরে গঙ্গা স্নান করতে আসতো, আবার ফিরতো ঘরে। এ ভদ্রলোক করেছে কি, একদিন গৌতমণি রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বাঁশ গাছগুলো দলিয়ে দিয়েছে, আর রাম পাখি জেগে উঠেছে নাকি বলছেন, তারা ডাক দিয়েছে রাম পাখি। ওই রাম পাখিটা বর্তমানে কে হয়েছে জানেন, মুরগি, ওই মুরগি রাম পাখি হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে সেই আগের জন্মে ছিল নাম রাম পাখি, এখন হয়েছে মুরগি নাকি বলছেন, সঙ্গে সঙ্গে ডেকে উঠেছে। আর মণিবার মনে মনে ভাবছে হয়তো প্রভাত হয়ে গিয়েছে, এবার আমাকে যেতে হবে, কুমণ্ডল নিয়ে চলে গিয়েছে। আর দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা কেমন দিল সাজা, সঙ্গে সঙ্গে অহল্যার কাছে গৌতমণির রূপ ধারণ করে অহল্যার কাছে গিয়ে তার সতীত্ব বাবা নষ্ট করিল, সতীত্ব বাবা নষ্ট করিল, অহল্যাকে সেদিন হরণ করিল। অহল্যাকে সেদিন হরণ করিল, আমি বলি কথায় আজ সবার মাঝে, অহল্যাকে সেদিন হরণ করিল। ছি জগতে তোমরা শিক্ষা দিয়ে বেড়াও, আর আমার গুরু দেখো দিয়ে খা তারই নাম দীক্ষা, হ্যাঁ একে বলছে পুরোহিত, দিয়ে থুইয়ে করহিত তার নাম পুরোহিত নাকি বলছেন, আগে হিত করতে হয়। আমার গলিতে তোমার এই জগৎ সংসারের মধ্যেখানে এই ব্রাহ্মণরা তবে সবাই তো হইতে পারবে না, বলে ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণকে দিয়ে যদি কেউ পুজো করে যজমানের হবে ক্ষতি নাকি বলছেন, হবে না, তাহলে যজমানের ক্ষতি হয়ে যাবে। সেই ব্রাহ্মণ আমার এখন সুন্দরভাবে দেখেছেন, আমার কলিতে সব ঠাকুর মশাই নাকি কি বলছেন, হ্যাঁ চিন্তা করে দেখো, তাহলে সেদিন কি করেছে, তার সতীত্ব নষ্ট করেছে। এমন সময় ফিরে এলেন মুনিবর, সিঙ্গারের পরশ লেগে আছে গোটা দেহতে, আলু থালু বেশ। অহল্যাকে বলল তুমি কেমন, তুমি নিজের স্বামীকে চিনতে পারলে না, মানুষ চেনা যায় কিসে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তার নাসিকাতে দেখা যায়। দেখবেন আমি যখন রাত 12টায় চলে যাই, দরজায় যখন আমি বেল দিই, সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকটা উঠেও চলে আসে, দেখছে হ্যাঁ ঠিক চলে এসেছে গান সেগে,
তা বললো এও জানে মাঝে মাঝে, সোমনাথও জানে ভালো, মাঝে মাঝে যায় ওইদিকে। তা বলে হ্যাঁ গো এত দেরি হয়ে গেল, আর বললো না আজকে জল ঝড়ের ব্যাপার ছিল। সোমনাথও বলছে ছাড়লো না, ও একটু ধৈর্য করেছে গান, আমিও একটু ধৈর্য করলাম গান রাখতে কমিটির মান, তাই এরাও ছাড়ছে না, সেই জন্য একটু দেরি হয়ে গেল নাকি বলছেন। আমার দাদুর হাসি দেখেছেন, মুচকি কেমন হাসছে, কত ভালো নাকি। তাহলে দাদু ভালো বটে, ইয়াং দাদু তো, সেই জন্যে। আর দাদুও ভালো, নাতনিও ভালো, সেই জন্য আপনাদের মধ্যেখানে এমন সময় কি করিল সেই কথা বলে, চিন্তা তুমি পারিলে না আসল নাকি নকল রে বলে, অভিশাপে দিয়ে দিল হাই রে মরে হাই, তুমি পাশানি হয়ে যাবে আমি তোমারে যা নাই। আরে কে বলেছিল সহস্র জনিয়তার লোচন, সেদিন তোমার দেহে অমনি বাবা ফুটে উঠবে, অমনি বাবা ফুটে উঠবে। এ যদি ভালো কর্ম করলো দেবতাদের রাজা হইল ইন্দ্র, তাহলে জনিভোগ ফুটে উঠলো কেন? চারের একটা ভাগ চলে গেছে আনারসের কাছে, দেখবেন আনারসের চোখ কতগুলো দেখেছেন? এই যে আপনাদের বলবো না, আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, ওরে বলি কথায় আজ জোড়া কথা, বলিব ভাবের কথা। বাবারে বাবারে কত কথা, কথা শেষ আছে? কথা শেষ আছে? তাহলে অহল্যাকে হরণ করেছি, তুমি বলতে পারো? নাম জানতে তা যুগাই রামচন্দ্র, রামচন্দ্র সেদিন কি করেছে যে রাম ভগবান সে তার বউ চুরি হয়ে যায়, সে বউকে ঠিক রাখতে পারছে না, ওই বানরের দলকোটা হনুর দলকোটা এসে লেগেছে নাকি বলছেন। আমাদের কলিতে কি বলছে ঠাকুরমশাই, মাঝে মাঝে হনুতে বেগুন খায়, খায় না? দেখুন মাঝে মাঝে বলছে না বেগুনে লেগেছে হনুমান, কি গো মাঝে মাঝে বলছে না বাবা? এই যে এই যে ভদ্রলোক জানে বেগুনের এখন প্রথম প্রথম কত দাম, বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। ও সজরে বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। ওই দেখ জালি ফুলি বেগুনি গুলি, ওরে জালি ফুলি বেগুনি গুলি ধরে ধরে মারে টান, বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। আয়, আমাদের ফসল হইতে দিচ্ছে না কলিযুগের মানুষের, দুটো বেগুন লাগাবে, আলু লাগাবে, পেঁপে লাগাবে, টমেটো লাগাবে, খেতে পেছে পাচ্ছে না। কি বলছে? সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, নাকি মেলা বেগুন থাকে না সাদা কালো। কাকা বেচাকেনা ভালো হইলো তো? ঠিক আছে, লাস্টে থাকবেন আমি 10টা প্যাকেট আর সোমনাথ 10টা প্যাকেট নিয়ে যাবে, চিন্তা নাই। যদি লাস্টে যে কোনো থাকবে আমরা দুজনে ভাগ করে দেবো। কাকা আমার ধান্দা চালিয়ে যাচ্ছে, ভালো বেচাকেনা করো বাবা, ভালো মেলা টাকা হোক তোমার, 1000-1200 টাকা হয়ে যাক নাকি বলছেন। ওই দেখ সাদা কালো মাগরা বেগুনে ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছি গোসাই খাবে বললে, আর সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছি গোসাই খাবে বলে, আমার গোসাই খাবে বলে। ও বেগুনে নষ্ট করলো হনুর পালে, ও বেগুনে নষ্ট করলো হনুর পালে, থাকলো না তো মানির মান। বেগুনে লেগেছে হনুমান, ও সজনী বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। দাদু তুমি চলে গেলে তো তোমার এই হনু দলকোটাকে নিয়ে গেলে না কেন? হ্যাঁ এত নষ্ট করছে কেন ফসল? ব্যাস আমি আর বেশি কিছু বলবো না, তুমি এসো তুমি বলো, কারণ একজনকে আসরে বসিয়ে রেখে আমার বলাটা উচিত নয়। আমার প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল প্রায়, তা আমি আর বেশি কথা বলবো না, উনি সুন্দরভাবে বলেছে। তাহলে তোমাকে বলছি শোনো, তুমি আমার কাছে বলো, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই, সেই আদ্যাশক্তি মহামায়া বিশ্বজননী প্রসবিনী, সে নাকি সবার মা। এটা তোমার যুগে, কালী আমার নয়, দুর্গা আমার নয়, সরস্বতী আমার নয়, লক্ষ্মী আমার নয়, আচ্ছা আমার যুগে কিছুই নয়, তোমাকে ধরে রেখেছি আমরা ভালোবেসি। তাহলে সেদিন ওই দুর্গা কার্তিকের সঙ্গে জমের দক্ষিণ দুয়ারে শুনেছি, এটা অরিজিনাল কথা না মিথ্যা কথা না সত্যি কথা সেটা তুমিই ভালো বলতে পারবে।
সেদিন কার্তিকে বলেছিল জমির দক্ষিণ দূরে চলো, তোমার সঙ্গে আমি মিলন নেব। কার্তিকের বাহন ময়ূর পিছু পিছু গিয়েছিল, বলে মায়ের কাণ্ড দেখ। কার্তিক গিয়ে কেউ 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 বলেছিল, কেউ 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 কার্তিকের সঙ্গে কি সম্পর্ক দাদু? তাহলে আমার সেই ঠাকুমা দিদিমা কেমন জ্ঞান তার, সেই কাকার সঙ্গে মিলন নিতে গেল। সাথে সাথে সেদিন ময়ূর নৃত্য করেছিল, ময়ূর বলেছিল বাধা দিয়েছিল বলে ময়ূরকে বলল, আজ যেমন আমাদের কাজে বাধা দিয়ে দিলি, আমি তো অভিশাপ দিলাম, তোদেরও স্বামী স্ত্রীতে কোনোদিন মিলন হবে না, নাকি বলছেন? বললো মা বংশ বিস্তার কেমন করে হবে? বলে পশ্চিম আকাশে যেদিন মেঘাচ্ছন্ন হবে, বিজলি চমকিয়ে যাবে, ময়ূর হয়ে নৃত্য করবি, পরম ব্রহ্ম সত্তা খলিত হবে, সঙ্গে সঙ্গে ময়ূরিনী ঠুকরিয়ে খাবে, তা হইতে গর্ভে সঞ্চয় হবে। আর কার্তিকও একটা অভিশাপ দিয়েছিল, বলে আজ কর্ম করলে তা সেই জায়গার মাটি এনে তোমার মেরায় লাগাইতে হবে, নাকি বলছেন? তো সেখানে তো যাওয়া খুব শক্ত কথা, তাই এই গঙ্গার মাটি খানিক লাগিয়ে দেয়, নাকি বলছে? ব্যাস, আর বেশি কথা বলবো না, তুমি সুন্দরভাবে আলোচনা করো। তোমার এত কথা আমি দিলাম আসরের মধ্যেখানে, আমি যাওয়ার সময় তাই তোমার কাছে বলি শোনো। ওই গল্প তো সব জায়গায় চললেন না, আপনারা যেটা শোনেন সেটা এক একটা, ওটা 7 প্রশ্ন পাল্লা হয়, সেই পাল্লাতে গাইতে হয়। কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, ওইটা তো, ওইটা মোবাইল খুলে শুনিয়ে নেন। হ্যাঁ শুনেছেন নয়? হ্যাঁ খুব ভালো লাগে, ওইটাই তো ফেমাস বেশি, নাকি? আমার এই দাদাবাবু বলছে দিদি ওই গল্পটা দিতে হবে, কি করব, কার মান রাখি বলুন তো? হ্যাঁ না না জোর নয়, বেশ ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওই গল্প তো শুনেছেন, আবার শুনবেন তো। মাঝে মাঝে দেখবেন কৃষ্ণ নাম নিয়ে যারা যায়, নিতাই গৌর হরি বল, এদের একটা বল, কাকা আমার ওই তো হাত তুলেছে গৌর হরির মতন, সবাই মিলে একবার বলুন দেখিনি, নিতাই গৌরী প্রেমানন্দ, একবার হরি হরি বলুন তো সবাই। তাই তখন আমাদের কলিযুগে মেয়েরা স্বামীর ভাত রাঁধা বন্ধ করে দিয়ে এখন নাম গাইতে যাইছে, এখন মেয়ে ছেলে দল হয়েছে, হয় না? আপনাদের এলাকায় হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, হয়েছে তো, সব জায়গায় হয়েছে। কত সুন্দর দেখো মেয়েরা কত উন্নতি করেছে, খোল নিয়ে চললো, প্রেম জুড়ি, করতাল, হারমোনিয়াম, কত সুন্দর গান করছে। তা এইরকম একটা আমার বাবাজি এসে দাঁড়িয়ে পড়েছে, নিতাই গৌর হরি বল। আরে তখন বলছে কি ব্যাপার বাবাজি? বলে বাবা রে, আমি শুনলাম এই অরণ্য কালীতলায় সোমনাথের আর অম্বিকার গান হবে, তাই একটু গান শোনার জন্য এসেছি। ওই দা মিডিটি বামুনপাড়া, এদিকে একবারে বাকুলে, তারপরে এদিকে লাভপুর, বুনে, ড্যাঙ্গাল, সব ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে হয়ে গিয়েছে, একটু জায়গা দে না বাবা। বলে জায়গা? এই দুটো দল এসেছে, জায়গা দিতে পারবো না, ওই মাঠের মাঝে একটা বাগান আছে, সেইখানে একটা ছোট্ট বড় কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরে যদি থাকতে পারেন ম্যানেজ করে তাহলে হবে। বাবাজি দেখছে আমার রাত কাটানোর দরকার, ওইখানেই থাকাই ভালো নাকি, সেও চলে গিয়েছে। কমিটি দাদারা খুব ভালো, একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে, ওই কম্বলের কাছে গিয়ে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে আমার মতো একটা নাতনির মতো মাতাজি এসেছে, রাধে রাধে জয় রাধে করতে চলে এসেছে। তা বলছে আপনার আবার কি হইল মা? বলে বাবা কিছু মনে করিস না, এটা আমি বালিকুনি বন্ধ, নানু, সাগিরে, নতুন গ্রাম, এইগুলা ভিক্ষা করতে করতে পীরতলা অনেক দেরি হয়েছে, তাই শুনলাম তোদের কবি গান হবে, একটু জায়গা দে। বলে স্পেশাল করে তো জায়গা নয়, ঘন্টা 2 আগে একটা বাবাজি এসেছে, ওই ফাঁকে যদি থাকতে পারেন তাহলে হবে। তা মাতাজি দেখছে ঢুকে পড়াই ভালো, নাকি বলছেন? রাত কাটিয়ে নিয়ে দরকার, ও চলে গিয়েছে। দুজনে মনে করুন 2 কন্যা আছে। আমাদের যেমন গান হয়েছে দিনের বেলা আরম্ভ, এখন রাতের বেলা মানুষ করছে আল্লাহ চালা, মনে মনে হচ্ছে মেলা দেখে এবার পালা পালা, নাকি বলছেন? আর যত যত ভিড় হয়েছে তত ঠেলা, সঙ্গে সঙ্গে এ মনে করুন এসে তখন ওই ফাঁকে গিয়ে চলে গিয়েছে। তো ওই কম্বলটা ওই কোণে, বাবাজি এই কোণে। কেউ কাউকে যদি না রাখারে বা কথা বলে তার ভেতরটা 1.5 টাকা 5 শিখে হবে। সঙ্গে সঙ্গে তখন বাবাজি মনের সুখে গান ধরেছে, কি বলছে জানেন? ওই করতালটা নিয়ে ঝোলা থেকে বের করে বলছে, ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে আর
মাতাজি দেখছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে। ও তখন আবার প্রেম জুড়িটা নিয়ে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে বাবাজি দেখছে এই তো লাইনে এবার চলে এসেছে, এইবার তো লাইনে লাইনে চললো। ও তখন আবার করতালটা নিয়ে বলছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। কিছু মনে করবেন না, অপরাধ ক্ষমা করবেন। অনেক বাবাজি তিলকধারী মালাধারী আছে, হয়তো তারা ভাববে যে তো ছোটো করার জন্য বলছে, কিন্তু না, উনি বললেন বলে গানটা শুনেছে, আমাকে একবার গাইতে হয়েছে, না গাইলে শ্রোতার মান থাকবে না। সঙ্গে সঙ্গে যেই বলেছে তবে আবার কেন দূরে দূরে, আর মাতাজি তখন বলছে, তবে এখন হলো হতে পরে রে, বলো জয় রাধে গোবিন্দ। আহা! এখন হলে হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। ব্যাস ব্যাস, সঙ্গে সঙ্গে দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে কম্বল ঢাকা নিয়ে বসে আছে, ভালো। আর সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা দেখছে, দেখি তো কাল বাবাজি মাতাজি দুজনায় ছিল, দরজাটা খুলে দেখছে, ও বাবারে ওই কোণে এই কোণে দুজনায় দুই কোণে এক জায়গায় জড়ো হয়ে গেছে। তখন বাবাজি বলছে, আর চিন্তার কারণ নাহি কোরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা করো নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। ব্যাস! সকাল হয়ে গেছে, যে যার বাড়ি চলে গিয়েছে নগরে ভিক্ষা করতে। তাই এর সঙ্গে আমার কোনো অশান্তি নাই। ও আমাকে দিদি বলো, আমি ভাই বলি, কত ভালোবাসা জানেন। আমি যখন বাজারশো দিয়ে যাই, ও আমাকে মশে দুধে চা খাওয়ায়। আর আমার বর্ধমানে যখন আসে, আমি তখন আবার কি করব, মোষের দুধও নাই, গরুর দুধও নাই, বিলিতি পাউডার দুধ, বুঝতে পারছেন। সেই 4 প্যাকেট নিয়ে এসে ওকে ভালো করিয়ে বিনা মিষ্টিতে করিয়ে দিই চা। বলি খাসির মাংস আনছি, খাও দাদু। ওর তো আর মনে করুন দাঁত তেমন ছিল না, প্রেসার কুকারে ভরিয়ে দিয়ে নরম নরম করিয়ে দিয়ে মাল আবার স্যুপ বানিয়ে সরম সরম করে টেনে ফেলাইছে, বুঝতে পারছেন। তা ভালো হইলো। তা যাক, আপনারা কিছু মনে করেন না, ব্যক্তিগতভাবেও আমাকে খুব ভালোবাসে, আমিও বাসি, ওর সঙ্গে আমারও কোনো ঝগড়া নাই। কমিটি দাদারা টাকা দিয়ে আমাদের মারামারি লাগিয়ে দিয়েছে, দয়া করে যেন আপনারা বাড়ি যেয়ে নিয়ে যাবেন না। এই ঝগড়া আমাদের মধ্যেখানে থাকুক, ও বলুক 2 ঘন্টা 4 ঘন্টা যা পারবো বলে নে, দিয়ে মিলন গীতি হবে, বাড়ি চলে যাবেন না। তাহলে আমাদের মিলন যদি না দেখেন, আপনাদেরও ব্যক্তিগত আমি অম্বিকা বলছি, এই মিলটা যদি না দেখেন, আপনাদেরও ঘরে ঘরে মিলন হবে না 10 দিন ধরে, বুঝতে পারছেন। আর তার হাসি দেখো, মুখে মধু ঝরছে, ওই দেখো না, কাকা মনে মনে ভাবছে কি তত্ত্ব নিলাম নাকি গো, সুন্দর। তাই আমি তোমাকে বলছি, জানো কি বলবো জানো, তোমাকে বলি শোনো, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। শোনো, তোমার সঙ্গে আমি যতই ঝগড়া করি, তুমি আমার দাদু। আমি যেদিন ছোট্ট ছিলাম আমি শুনেছিলাম, সত্যি কথা বলছি, আমি যখন একাল সেকাল পালা করি না, আমার মনে খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমার এই গানের জীবন আমার দাদু আমাকে শিখিয়েছিল, কিন্তু সে আজকে নাই, তবু আমার মধ্যে বেঁচে আছে। আমি খুব মানে এত রাতে কাঁদি, মাঝে মাঝে মনে হয় যে আমার সুখের দিনে চলে গেল, কিন্তু দুঃখের দিনে যে আমার সাথী ছিল সে কিন্তু আজ চলে গিয়েছে। তার দয়াতে আমি এতদিন বেঁচে আছি, এত গান করছি, এত বাজনা করছি, কিন্তু সেই মানুষটা আমার কাছে আজ নাই। তাই যাও সময় আমি এত ভালোবাসি, কিন্তু আমার মধ্যেখানে আজ পালার অভিনয় দাঁড়িয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনারা জানেন আপনাদের ভালোবাসায় আমি আজ এই জায়গায় এসেছি, দাঁড়িয়েছি। আমি আপনারা আশীর্বাদ করবেন, জীবনে যেন আমি অনেকখানি পথ চলতে পারি, কারণ শেষের দিনে সবাইকে আগে পরে যেতে হয়, কেউ কেউ কোনো দিন থাকে না চিরদিন বেঁচে। তাই আমি যেদিন ছোট ছিলাম, আমার দাদু আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মুখে চুমু কপালে চুমু দিতে দিতে সেন্টারে চুমু দিয়ে দিয়েছে নাকি বলছেন। এই যে আমার দাদু, খানিক ডাবের জলের মতো নোনতা মাল আমি মুখে দিয়েছি, টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি, কিন্তু সে আমাকে কোনোদিন অস্বীকার করে নাই, ঘেন্না করে নাই। দাদু আমার কত ভালোবেসেছে। সেই জন্যে তুমি যত দূরেই থাকো, আর যতই আঘাত যত দুঃখ পাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। তাই আমি কি বলবো জানো, আমি কত যে তোমাকে বেসেছি ভালো,
সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখিতে সিনেমাতে, যত দেখিতি সিনেমাতে না, ওই ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ফিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে ঝলসলে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে, বাঁচতে সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পায় বড় লজ্জা, ঘেরা পায় বহর লজ্জা, আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, আকাশের তারাগুলো বাসর সাজায় দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা, তোমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, একবার আমার মায়ের অনুধ্বনি আর বাবার একবার গৌরী প্রেমানন্দ হরি হরি বলন্ত শুনি, হরি বল হরি বল হরি বল, তোমাকে বেসেছি ভালো
কথা তুমি যদি জানতে